নমস্কার। বাংলা আর বাঙালির পরম শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের আকস্মিক মহামারীর কবলে প্রয়াণের কথা মনে করে আমি একটি ছোট কবিতা রচনা করেছিলাম কয়েকদিন আগে। সেই কবিতাটি এখানে আমি পাঠ করছি এবং তার সাথে তার একটি ইংরেজি অনুবাদ, সেটিও আমি সম্প্রতি রচনা করেছি, সেটাও আমি পাঠ করব। যারা অবাঙালি বন্ধু বিশ্বব্যাপী তাদের জন্যে, তাদের কথা ভেবে আমি ইংরেজি অনুবাদটিও পাঠ করব ঠিক বাংলাটি পাঠ করার পর। So there'll be an English version of this poem written in memory of Soumitra Chattopadhyay, which I'm going to read for all non-Bengali speaking friends as well as a follow-up. অপু এক্ষণ ইকেবানা আর বাঙালিত্ব, বহমান ধারা সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে। রচনা মনীষ চট্টোপাধ্যায়, 30শে কার্তিক 1427 বঙ্গাব্দ। বয়স তখন 14-15। ইংরেজি পাঠের ফাঁকে ফাঁকে তখন নিদারুণ উদ্যমে নানা পুজোবার্ষিকীর জন্য অধীর অপেক্ষা। দৈনিক আনন্দবাজার তেতলার বারান্দায় টুপ করে পড়া আর ঝাঁপিয়ে পড়ে সেটা হাতিয়ে নিয়ে কার্টুন, ক্রীড়া জগৎ ঊর্ধ্বশ্বাসে সাবার করা। সেই সাথে নিদ্রাভঙ্গ হেমন্ত সুচিত্রার কণ্ঠ নিঃসৃত স্বর্গীয় বাণী ও সুরের ঝর্ণাধারায়। আমাদের নবীন বাঙালি জীবনের এই ছিল কয়েকটি ভিত্তি। সেদিন সিনেমা আর চমকালো তারকার জগৎ ছিল অগভীর, তাই পরিত্যাজ্য। তবু তখন উঁচু আর্টের মান তুলে ধরতে উপস্থিত ছিলেন সত্যজিৎ, ছিলেন ঋত্বিক, মৃণাল, ছিলেন তরুণ, তপন, আর কয়েকজন আরও ভাব ও সৃষ্টির বাহক। আর ছিলে তুমি। কৃষ্টি সচেতন বাঙালির জীবনে যদিও সেদিন উত্তম সুচিত্রার রূপালী পর্দায় অনতিক্রম্য আধিপত্য, তবু আমার ও হয়তো সংখ্যালঘু কয়েকজনের মনে তুমি ছিলে একান্তই আমাদের আপনজন। তোমার মধ্যে দেখেছি মানস লোকের নিবিড়তা, দেখেছি পরিমাপ বহির্ভূত এক গভীরতা, দেখেছি অনুভূতির সূক্ষ্ম প্রকাশ। মহানায়কত্বের অর্থহীন দ্বন্দ্বে জড়াতে চায়নি মন। ব্যক্তিগত জীবনে তোমার সাথে দেখা হয়েছিল অতর্কিতে, তখনও কিন্তু তোমাকে দেখিনি সিনেমার পর্দায়। সিনেমা ছিল আমাদের আবর্তের বাইরে, তবু সৌমিত্র সত্যজিৎ নাম দুটি ছিল পরিচিত। তোমরা ছিলে বিশেষ এক শ্রদ্ধার আসনে। তা সে বোধহয় 1971 সাল হবে। দাদা আর আমি আমাদের প্রিয় স্নেহশীল বর্দার সাথে দোতলা বাসে চেপে গিয়েছি আলো ঝলমলে কলকাতার মোহময়ী পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড অঞ্চলে। বর্দা তার দুই ভাইকে পরম আহ্লাদিত করেছেন র্যালিজ রোজ সিরাপ আস্বাদনে। ক্ষণকাল পরে বর্দা আমাদের নিয়ে গেছেন একাডেমি অফ ফাইন আর্টস পরিদর্শন করতে। সেখানে নানা চিত্রশিল্প দেখার পর বাইরে প্রাঙ্গণে দেখি পাথরের বেঞ্চিতে উপবিষ্ট নায়কোচিত সৌম্য দর্শন এক প্রতিভাবান পুরুষ। মুহূর্তে তোমাকে চিনেছিলাম কিনা মনে পড়ে না, কিন্তু সেই সন্ধ্যা আমার মনে হয়ে রইল অবিস্মরণীয়, যখন বর্দা সাগ্রহে এগিয়ে গিয়ে আরম্ভ করলেন আলাপচারিতা, যেন বন্ধু বহুদিনের। বিশ্বখ্যাত বাঙালির অনেককেই চিনতেন বর্দা, সেটা জেনেছি বহুবার। তবু প্রায় 4 দশক পেরিয়ে এই বোধ আজও অটুট, তুমি যথার্থই ছিলে কাছের মানুষ।
দম্ভ আর শ্লাঘার লেশমাত্র ছিল না তোমার ব্যক্তিত্বে। অচিরে বরদা আমাদের ডেকে বললেন, মানু বাবুন, আয় আলাপ করিয়ে দিই। ইনি হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরা হলো আমার মামাতো ভাই। তোমাকে ছবিতে প্রথম দেখি 3 কন্যার অন্তর্ভুক্ত সমাপ্তিতে। সেই নৌকো থেকে নেমে কাদায় আছাড়, কালিঝুলি মাখা পাম্পশু হাতে ফুলবাবুকে দেখে মৃন্ময়ীর খিলখিল হাসি। তোমার সান্নিধ্যে চপলা মেয়ে থেকে মৃন্ময়ীর পূর্ণ নারী হয়ে ওঠা। আমার কলেজ যাত্রার ঠিক প্রাক্কালে বরদাই বোধহয় বাড়িতে নিয়ে আসেন একখণ্ড মাসিক পত্র। নাম তার এক্ষণ। নাড়াচাড়া করে জানলাম তার নামকরণ আর প্রচ্ছদ অলঙ্করণ 2 করেছেন স্বয়ং সত্যজিৎ। সেই সঙ্গে পরিচয় পেলাম তোমার সাহিত্যের সাথে নিবিড় যোগাযোগ। নির্মাল্য আচার্যের সাথে পত্রিকার সহ সম্পাদনা। আর তোমার সিনেমায় দীক্ষার যিনি পথ প্রদর্শক, সেই সত্যজিতের কাছে তুমি ছিলে অপরিহার্য। সে অপু থেকে অমল, অমূল্য থেকে ফেলুদা, তুমি অতি সহজে তার কল্পনাকে দিয়েছ তার স্বরূপ। জীবন জুড়ে অটুট ছিল তোমার শিল্পী মন। সে মন হয়েছিল উদ্বুদ্ধ আমাদের অনেকেরই মতো বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি দার্শনিক রবীন্দ্রনাথের সৃষ্টির ঝর্ণাধারায়। আর তোমার স্কন্ধে তুমি করেছ বহন বাঙালির সাংস্কৃতিক নবজাগরণের শেষ প্রশ্বাসের মহাদায়িত্ব। তুমি ছিলে আমাদের গর্বের উচ্চাসনে। দেখেছি কোনো অবস্থাতেই জীবনকে লঘু করে ঘটাওনি তার স্তরের অবনতি। স্থূলতার সাথে তোমার ছিল অসহযোগ জীবন জুড়ে। তাই তোমাকে সংস্কৃতির বন্দনীয় বাহক হিসেবে জেনেছি। তোমার পূর্বসূরি শিশির কুমারের মতো তুমিও অসম্মানীয় সম্মানকে করেছ প্রত্যাখ্যান। সেটা শ্লাঘা নয়, সেটা শিল্প ও মানবিক উচ্চাদর্শের প্রতি আনুগত্যের পরিচয়। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মান এসেছে অনেক তোমার দ্বারে বন্ধু। তবু জানি আমরা যে সেসব সম্মানের পরিমাপ আর নির্বাচন নানা ভ্রান্তিতে পরিকীর্ণ। তার দ্বারা কীর্তি আর মহত্বের হয় না যথার্থ স্বীকৃতি। তোমার কীর্তি ছড়িয়ে আছে তোমার নানা সৃষ্টিতে। সেই ইকেবানার আমাদের পুজোবার্ষিকীতে তোমার উপহার মতো অপরূপ ফুলের স্তবক, কবিতায় আবৃত্তিতে, নাট্যমঞ্চে, সিনেমার পর্দায়, ভাষ্যে, নানা আসরে সর্বসাধারণের সম্মুখে তুমি ছিলে সম্মান ও ভালোবাসার সর্বোচ্চ আসনে। সে আসন কোনো দিন পারবে না টলাতে কোনো স্থূলতা, কোনো লঘুত্ব, কোনো নিদারুণ নিষ্ঠুর মহামারী। কৃষ্টির মহানায়ক কালের তুলাদণ্ডে তুমি অজর, অমর, অক্ষয়। I will now do a reading of the English version of the preceding eulogy written in remembrance of Bengal's most revered artist, actor, poet, commentator, and all-around intellectual, Soumitra Chattopadhyay. I'm reading the English version for all my non-Bengali speaking friends. Opu, Action, Ikebana, and Being Bengali. Renaissance uninterrupted. Remembering Soumitra Chatterjee. I was then 14, maybe 15, between studying English and science, spending seemingly interminable days waiting for the variety of puja varshikis. Back on our 3rd floor, waiting for that magic moment for the day's Ananda Bazaar to drop
in a corner of the veranda, launched from the street. And no sooner than the thud was heard, rushing to get our hands on that treasure trove, hungrily wolfing down the day's cartoons and sports pages. And each day, awakening to the heavenly sounds of Hemanto and Shuchitra on the radio. These were the foundations of our young Bengali lives. Then the grammar-filled world of the cinema seemed shallow, lacking in substance, hence worthy of rejection. Yet right then, the task of upholding a higher art in cinema fell upon the capable hands of a Satyajit, a Ritwik and Mrinal, a Torun and Tapan, a handful of the keepers of a higher culture. And there was you. Doubtless, in the culture-conscious Bengali life, the pairing of Uttam and Shuchitra was the unmatched heartthrob. Yet, in my mind, and a handful of others, you were the one so close to our hearts. In you, I have seen the artistic intellect and unfathomable depth of the mind, the subtlety of sensibility. My mind refused to engage in the meaninglessness of branding matinee idols. I had met you once entirely by accident. I had yet to see you on film. Cinema was almost entirely outside our orbit. Life had far more gravity than fluff. Yet the names Satyajit and Soumitra were quite familiar, perched on seats of reverence. It was 1971, as I recall. My brother and I, in the company of our Borda, had boarded Kolkata's double-decker to spend an evening taking in the dazzling neons of Park Street and the Esplanade. Soon, Borda had treated his cousins to the delectable Rally's rose syrup. Thereafter, Borda had taken us to visit the Academy of Fine Arts. Later, having completed our tour of classic art, we found a distinguished-looking Bengali gentleman seated on a stone bench on the portico outside. Cannot recall if I recognized you at all, yet that evening became etched in my memory forever when Borda went forward and engaged the luminous gent in conversation. I discovered often Borda knew several Bengalis of world stature. Now, 4 decades on, I retain the conviction you were one of our own. In your personality, there was not a trace of vanity. Before long, Borda called us over. Manu, Babun, come over. This gentleman is Soumitra Chattopadhyay. These two are my maternal cousins. I first saw you on film in Ray's Teen Konna as Amulya in Samakti. Stepping off the boat, slipping on the mud by the riverbank, thereafter witnessing the ridiculous city guy, pumps in hand, caked in dirt, the nearly obscure young Mrinmoyi's audible giggles. In your company, later, Mrinmoyi's transitioning from a free and wild tomboy to a complete woman of beauty and grace. Not long after, it was likely Borda again who had brought home an issue of a bi-monthly little magazine, Action. Flipping its pages, I learned that Satyajit Ray was behind both its name and its cover design. It was my first introduction to your literary side, then co-editing Action with Nirmalya Acharya. Over the years, of course, you were simply indispensable to your cinematic mentor, Ray,
And over the years, from Opu to Omul, from Omullo to Feluda, you brought the characters of his imagination to life with complete ease. That sense of life as art, it stayed with you until the very end. A sensibility born out of the unmatched inspiration that was Rabindranath in your life, much as he has been for so many of us. The profuse creative cascades of that greatest of poet-philosophers in human history. Upon your shoulders you have carried the burden of keeping alive the very last gasps of our Renaissance. Your station was upon the highest echelon of our collective identity and pride. Time and again, I have witnessed you never compromising the higher standards of a priceless culture. Never once did you interchange higher art with fluff, which tends to be so profuse, so common. With you, it was a lifelong non-cooperation with that which is crude, marketable, popular. Hence it is I have regarded you as the hallowed emblem of our culture. Like one of your idols, Shishir Kumar, you too, I understand, had once spurned a dishonorable national honor. That was not an act of aggrandizement. It was a recognition of the true value of art and humanism and upholding their honor in the face of all that is degrading. Regardless, you have received acclaim aplenty from home and abroad, friend, even as I for one realize that those awards are no more than bogs of folly. They measure not the outreach of one's work or one's greatness. Your work in its fullest glory is scattered across the spectrum of your creations, much as that Ikebana, title of a poem you once contributed to our Puja magazine, a bouquet of your offerings at the altar of art. Poems, recitation, conversation, the theater, the silver screen, variegated blossoms that found a place of love and honor inside uncountable hearts. There you reside, resplendent, an installation of permanence, which shall never be shaken by anything shallow and insubstantial, and much less by the depredations of a heartless virus. Matinee idol of our culture, upon the scales of time, you remain unassailable for eternity. Namaskar.